সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ২৬ মার্চ ১১ চৈত্র বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো আবারও রাজ্যে মিয়া মুসলমান নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য সামনে এসেছে। তিনি উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন অনেক নেতা এসেছেন, অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু মিয়াকে রাজ্য থেকে কখনো সরাননি। যাহারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে সরকারি জমিতে বসতবাড়ি বানিয়ে বসবাস করছে তাহাকে কোনোদিনও কোনো নেতা বা মুখ্যমন্ত্রী সরাননি। সবারই মনে বুটের ডর ছিল, যদি সেই মিয়াদেরকে সরানো হয় তাহলে তাহাদের ভোট ব্যাংকে ভোট কম হয়ে যাবে, কিন্তু আমি এ চিন্তাধারা কখনো করিনি। রাজ্যে যাহারা প্রকৃত জনগণ রয়েছেন তাহাদের প্রাপ্য আমি তাহাদেরকেই দিতে চাই। যাহারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে বসবাস করছে এবং প্রকৃত জনগণের প্রাপ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে তাহাদেরকে কেন দেওয়া হবে? রাজ্যের অনেক জায়গার জঙ্গল কেটে মিয়ারা বসবাস করছে যাহারা বাংলাদেশ থেকে এসেছে, অনেক ফরেস্টের জমিনে বসবাস করছে। এ দেখে আমি তাহাদের বিরুদ্ধে আইনীয় কাজ চালিয়েছিলাম, কিন্তু প্রকৃত জনগণের তো কোনো ক্ষতি হয়নি। যাহারা রাজ্যের প্রকৃত জনগণ, যাহারা আদি মুসলমান, তাহাদেরকে তো কোনো উপদ্রব বা অশান্তি করা হয়নি, কিন্তু যাহারা অবৈধভাবে বসবাস করছেন, যাহারা বাংলাদেশ থেকে এসে বসবাস করছেন তাহার বিরুদ্ধে বুলডোজার চলছিল। এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী বা কোনো নেতা এরকম কাজ করেনি, কিন্তু আমি নির্ডর হয়ে এ সমস্ত কাজ করেছি আমার রাজ্যের জনগণের জন্য, আমার রাজ্যের জনগণের প্রকৃত প্রাপ্যের জন্য। এর পরবর্তী খবরটি হলো বুটের পরেই শুরু হবে চাকরির আবেদন। রেলওয়ে পদ খালি, রেলওয়ে পদে খালি রয়েছে, আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন বুটের পরেই। ভারতীয় রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মপদ খালি, ওই পদে কর্ম নিয়োগ করা হবে, আপনি আবেদন করতে পারেন। প্রায় ১১,০০০-এরও বেশি জনকে নিয়োগ করা হবে ও বলে জানানো হয়েছে। 18 থেকে 30 বছরের হতে হবে, ১০ম শ্রেণী উত্তীর্ণ, সঙ্গে ITI এর শংসাপত্র থাকা বাধ্যতামূলক। সঙ্গে আরও জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরাও আবেদন করতে পারেন এই পদের জন্য। তবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে অনলাইনেও আবেদন করতে পারেন। প্রার্থীরা অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারেন। আবেদনের জন্য পোর্টাল খোলা থাকবে 15 মে থেকে 14 জুন পর্যন্ত। এর পরবর্তী খবরটি হলো খুবই সাবধান, আপনার যদি মোবাইল থাকে এবং মোবাইলের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে খুবই সাবধান থাকবেন। PM কিষাণ যোজনার নামে যদি কোনো লিঙ্ক আসে তাহলে খুবই সচেতনতাপূর্বক ক্লিক করবেন। সাইবার প্রতারকের এটি নতুন জাল চতুর্দিকে ছড়িয়েছে। আপনার মোবাইল PM কিষাণ যোজনায় ক্লিক করলে সঙ্গে সঙ্গে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে যদি PM কিষাণ যোজনার কোনো লিঙ্ক আসে তাহলে ভালোভাবে জেনে ক্লিক করবেন। এ বিষয়ে অনেকজন থানায় FIR করেছেন, অনেকজনের মোবাইলের হোয়াটসঅ্যাপে PM কিষাণ যোজনার লিঙ্ক এসেছিল, কিন্তু না বুঝে না জেনে ক্লিক করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মোবাইলের কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাহার পর তাহারা থানায় গিয়ে FIR করেন। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্য জুড়ে প্রার্থীদের প্রচার তৎপরতা জোরদার কদমে বাড়ছে। বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস দল উভয়ই তাহাদের স্টার প্রচারের তালিকা প্রকাশ করেছে। রাজ্যে বিধানসভাকে কেন্দ্র করে আগামী 28 মার্চ গুয়াহাটিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 1 এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বুধবার রাতে একথা সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 1টি, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 2টি এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং 1টি প্রচার সভায় অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে আরও এগিয়ে নেওয়ার জন্য এ সভা প্রচার। এর পরবর্তী খবরটি হলো এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে এক যাত্রীবাহী বাস ডুবে প্রায় 23 জনের মৃত্যু। জানা গিয়েছে এই 23 জনের মধ্যে 11 জন মহিলা, 8 জন শিশু এবং 4 জন পুরুষ রয়েছেন।
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তীব্র দেখা দিয়েছে। জানা গিয়েছে নিহতদের মধ্যে 21 জনের মরদেহ ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকি 2 জনের হস্তান্তরের কাজ চলছে। ঘটনার বিবরণে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টুনে ফেরির ওঠার সময় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পদ্মা নদীতে গিয়ে পড়ে। এরপর সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ চালানো হয়, তবে কিছুজন উদ্ধার হন। এর পরবর্তী খবরটি হলো, রাজ্য জুড়ে এখন বিধানসভা নির্বাচনের হাওয়া বইছে। আগামী 9 এপ্রিল রাজ্যের 122টি আসনে একসঙ্গে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যাহাতে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তাই নির্বাচন কমিশন একাধিক বিধিনির্দেশ জারি করেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোপরি আদর্শ নির্বাচন আচরণবিধি কঠোরভাবে পালন করার জন্য রাজনৈতিক সব দলকে এ নির্দেশ দেওয়া হয়েছে। সব বিধানসভা নির্বাচন যাহাতে সুষ্ঠুভাবে ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেই বিষয়ে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল সমস্ত প্রিন্ট ও ইলেকট্রিক সংবাদ মাধ্যম সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে এই বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলারও আহ্বান দেওয়া হয়েছে, যাহাতে শান্তিপূর্ণ সবসময় বজায় থাকে। এ বিষয়ে সবসময় দৃষ্টি রাখারও কথা বলা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়নপত্র বাতিল। বরপেটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বরপেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ফর্মে সংক্রান্ত অসঙ্গতির কারণেই তাহার মনোনয়নপত্র খারিজ করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল করা নিয়ে সূত্রে খবর পাওয়া গিয়েছে, তিনি যখন মনোনয়নপত্র জমা দেন তখন দলীয় টিকেটের মূল কপি দাখিল করেননি। দলীয় টিকেটের আসল নথির পরিবর্তে স্ক্যান করা স্বাক্ষরযুক্ত একটি জেরক্স কপি জমা দিয়েছিলেন। অসম গণপরিষদ প্রার্থীপক্ষের অভিযোগ ছিল, নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় দলীয় টিকেটের মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে আপত্তি করেছিলেন অসম গণপরিষদের দলীয় কর্মীরা। অসম গণপরিষদের অভিযোগ, নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিলের সময় দলীয় টিকেটের মূল কপি জমা দেওয়া বাধ্যতামূলক হলেও কংগ্রেস প্রার্থীরা তা মানেননি। তাদের দাবি, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অন্যান্য প্রার্থীরা যথাযথ নথি জমা দিলেও কংগ্রেস প্রার্থীরা এক্ষেত্রে শুধুমাত্র স্ক্যান কপি জমা দিয়েছে। এর পরবর্তী খবরটি হলো, মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে বাকযুদ্ধ আরো তীব্র হয়ে উঠেছে। এ যুদ্ধকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া সামনে এসেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানকে সরাসরি হুঁশিয়ারি করে দিয়েছে, পরাজয় স্বীকার না করলে আরো বড় ধরনের সামরিক আঘাতের মুখোমুখি হতে হবে। যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, ইরান যদি বর্তমান সংঘাতের নীতি স্বীকার না করে তাহলে ভবিষ্যতে তাদের উপর আরও তীব্র দেখা দিবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগের তুলনায় অনেক বেশি কঠোর আঘাত আনা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। এ বিষয়ে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, তাহারা কোনো চাপের মুখে নীতি স্বীকার করবে না এবং নিজেদের অবস্থান থেকে সরেও আসবে না। এর পরবর্তী খবরটি হলো, কংগ্রেস মুসলমানদের দল কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহার এই মন্তব্যকে কেন্দ্র করে ধলাইয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মন্তব্যকে ঘিরে কড়া সমালোচনা করছেন নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালি। তিনি উনার বক্তব্যে জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেন না, এই ধরনের মন্তব্য করে সমাজে বিভ্রান্তি ও বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছেন রূপম সাহা। উনি উনার বক্তব্যে আরও স্পষ্ট করেছেন যে যদিও সংখ্যালঘুর লোক বিজেপিকে ভোট না দেয় তাহলে আগে বিজেপির সংখ্যালঘু মোর্চার কমিটিগুলো বাতিল করা হোক। তিনি জানিয়েছেন, এত যদি বড়াই থাকে তাহলে বিজেপির সংখ্যালঘু মোর্চার কমিটিগুলো বাতিল করে দেখাক, আর যদি এটি না পারেন তাহলে সংখ্যালঘুদের নিয়ে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তবে এ বিষয়
নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।